উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন ৩ জেলার নির্বাচনী জনসভায়। দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে সমাবেশ। সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের দৌড়ঝাঁপ। শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতার মরদেহ ময়মনসিংহ মেডিকেলে ময়নাতদন্তের পর দাফন। পুনরাবৃত্তি ঠেকানো না গেলে নির্বাচন নিয়ে শঙ্কা পরিবারের। কুমিল্লা জেলা কারাগারের সীমানা প্রাচীর নিয়ে ২ দপ্তরের দ্বন্দ্ব। দেয়াল নির্মাণে চলাচলে ভোগান্তির শঙ্কা। নগর পরিকল্পনার পরিপন্থী বলছে সিটি কর্পোরেশন। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধান হয়ে প্রথমবারের মতো আজ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে এরই মধ্যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে মাদ্রাসা মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, আর সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এখানে এর আগে জানানোর চেষ্টা করছিলাম তারেক রহমানের এই রাজশাহী আগমন ঘিরে এখানে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা আমরা বরাবর দেখছি, এবং ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করছে ধীরে ধীরে। যদি এর আগে যখন বলেছিলাম যে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এখানে হাজির হয়নি, এখনো কিন্তু এরপরে আমরা দেখছি যে নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে প্রবেশ করছে। তারেক রহমানের এই উপস্থিতি আজকে এখানকার মানুষের, বিশেষ করে বিএনপি যারা কর্মী সমর্থক রয়েছে তাদের মধ্যে যে আলাদা উৎসাহ উদ্দীপনা যেভাবে তৈরি করছে, এবং তারা মনে করছে নির্বাচনে এটি তাদের নির্বাচনের মাঠে তাদেরকে বিশেষ সুবিধা দিবে। এবং আপনি জানেন যে যেহেতু বেলা ২টার সময় এখানে তারেক রহমানের সে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, এবং তিনি ১২:১৫টার সময় বিমানবন্দর রাজশাহী বিমানবন্দরে অবতরণ করার পরে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন, পরে এখানে আসবেন। এবং এখানে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে মঞ্চের শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে শব্দযন্ত্র পরীক্ষা করা হচ্ছিল। সামগ্রিকভাবে সবকিছু শেষ হয়ে গেছে, এবং এখানে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা দেখছি এখানে ডগ স্কোয়াড এসে এখানে যে নিরাপত্তা নিশ্চিত সেটি কাজ করেছে। যেহেতু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এখানে দেখেছি, ডিবির সদস্যরা এখানে এসেছিলেন, এবং আমরা যেটি বলছিলাম যে ড্রোনের মাধ্যমে এখানে দেখা হচ্ছিল যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে কিনা। র্যাব সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সোয়াট টিমের সদস্যরা আমরা এখানে দেখেছি। অর্থাৎ তারেক রহমানের এই সমাবেশ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করণীয় প্রয়োজন সেগুলোই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। এবং যারা এই জনসভার আয়োজনের যারা দায়িত্ব রয়েছেন তারা যেটি বলছেন যে তারা প্রায় ৫ লক্ষাধিক নেতাকর্মী এখানে জড়ো করতে চান, এবং বিশেষ করে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই ৩ জেলার, এবং বিশেষ করে রাজশাহী জেলা এবং মহানগর বিএনপি এখানে সম্পৃক্ত রয়েছে। এখানকার নেতাকর্মী যেমন আসবেন, এবং এই ৩ জেলার ১৩টি সংসদীয় আসন রয়েছে। এই ১৩টি সংসদীয় আসনে যারা বিএনপি মনোনীত প্রার্থী তাদেরকে তারেক রহমান পরিচয় করিয়ে দিবেন এই সাধারণ মানুষের সামনে এবং নেতাকর্মীদের সামনে, যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করতে কাজ করে যায়, সেই বার্তাটি দিবেন। পাশাপাশি যারা রাজশাহী নেতাকর্মী রয়েছেন বা এখানকার মানুষজন রয়েছেন তারা বিএনপির যে রাষ্ট্র পরিকল্পনা আছে একত্রিশ দফা তিনি সারা দেশেই বলছেন, সেগুলো যেটি বলার চেষ্টা করছিলাম যে পাশাপাশি রাজশাহী অঞ্চলের মানুষের ভাগ্যবান উন্নয়নের জন্য কি কাজ করবে, এবং রাজশাহীর যে আঞ্চলিক সমস্যা যেগুলো রয়েছে, বিশেষ করে এটি যেহেতু কৃষিপ্রধান অঞ্চল, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবির কথা তারা আমরা শুনছিলাম যে করছে, সেইটি হয়তো বা তারেক রহমান ঘোষণা দিতে পারেন, এটি তারা প্রত্যাশা করছেন। এবং এর পাশাপাশি এই রাজশাহী কিন্তু শিক্ষার নগরী বলা হয়, কিন্তু এখানে একটি শিক্ষিত জনগোষ্ঠী থাকলেও এখানে বেকার সমস্যা রয়েছে, এবং এই বেকার সমস্যা থাকার কারণে যেটি হচ্ছে যে এখানে শিল্প নগরীর একটি দাবি
রাজশাহীর যে মানুষজন তারা সেটি করছেন এবং এটিও তারা মনে করছেন যে তারেক রহমান তার যে এই যে ৮ দফা নিয়ে বিএনপি কাজ করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা স্বাস্থ্য কার্ড যা আর যেগুলো রয়েছে, তার পাশাপাশি রাজশাহীর এই অঞ্চলের মানুষের জন্য এই বিশ্ববিদ্যালয় এবং এখানে এই যে শিক্ষার উন্নয়নের শিল্পাঞ্চল গঠন করার ঘোষণা হয়তো দিবেন, এই প্রত্যাশাটি তারা করে রাখছেন। এই ছিল এখন পর্যন্ত রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের জনসভার সব শেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামাত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। হাট বাজার থেকে শুরু করে শহর গায়ের পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। সভা সমাবেশ ও গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন আর কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। খুলনা ৫ আসনে জামায়াত ইসলামের প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পথসভা করছেন। সদর এলাকা যেটি রয়েছে ডুমুরিয়া, সেই এলাকাতে তিনি সাজিয়াড়া এলাকা দিয়ে তিনি তার কার্যক্রম শুরু করেছেন সকাল থেকে। এখন তিনি একই এলাকায় আরেকটি স্থানে তিনি পথসভা উঠোন বৈঠক করছেন এবং সেখানে তাদের দলের নেতাকর্মীরা উপস্থিত আছেন। তিনি এর আগের যে বক্তৃতা দিয়েছেন তিনি অভিযোগ করেছেন প্রথমে যে জামাতের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাদের যে প্রতিপক্ষ রয়েছেন তারা হুমকি ধামকি দিচ্ছেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি তিনি গতকাল শেরপুরে যে হত্যাকাণ্ড হয়েছে, যে যেখানে জামাত নেতা রেজাউল তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই বিষয়টিকে তিনি অত্যন্ত দুঃখজনক এবং এটি নির্বাচনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এটি একটি হুমকি বলে মনে করছেন এবং তিনি সেই সাথে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন এবং সেই যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং তিনি সেই সাথে এই এলাকার উন্নয়নে ভোটারদের কাছে তিনি আবেদন জানিয়েছেন। এর আগে তিনি সংসদ সদস্য ছিলেন এই এলাকার এবং সেই কারণেই তিনি এলাকার যে সমস্যাগুলো রয়েছে তিনি খুব ভালো করেই জানেন। সেই সমস্যাগুলো নিয়ে তিনি কাজ করবেন এবং এখানকার উন্নয়নে তিনি যত সম্ভব তিনি কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন যে এলাকার জলাবদ্ধতার সমস্যা রয়েছে, এখানকার কৃষিতে একটি সম্ভাবনাময় খাত, সেই কৃষকদের সাথে কৃষি খাতকে উন্নতি করার জন্য যা যা করা প্রয়োজন তিনি সেটি করবেন। এই মুহূর্তে মিয়া গোলাম পরোয়ার তিনি বক্তব্য রাখছেন এবং তিনি বলছেন যে 11 দল যে তারা যে জোট করেছে সেই জোটটা কিন্তু এখানে মানুষের মাঝে ছাড়া ফেলেছে এবং তারা পরিবর্তন চাই বলে তারা মনে করছেন। এর আগে বেশ কয়েকটি সরকার এসেছে, তারা কিন্তু এখানে তারা যে উন্নয়ন করেছে সেই উন্নয়নটা জনগণের কোনো কাজে লাগেনি। সেই কারণেই কিন্তু তিনি বলছেন যে সেই উন্নয়নের কাঙ্ক্ষিত উন্নয়নটি তিনি করতে চান এবং তার দলের হাত দিয়ে যদি রাষ্ট্র ক্ষমতায় তার দল যায় তাহলে তিনি জনগণের পাশে থাকবেন বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন সভাপতি ভোট দেওয়ার জন্য। সব মিলে এই ছিল আমার কাছে খুলনার ৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের যে নির্বাচনী পথসভা তার থেকে সর্বশেষ খবর। নির্বাচনী প্রচারণার আরও খবর জানতে এই মুহূর্তে আমরা চলে যাব কুষ্টিয়াতে। সেখানে আছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। ভোটারদের দৃষ্টি আকর্ষণের প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। আমি এখন রয়েছি কুষ্টিয়ার যে কুষ্টিয়ার ৩ আসন সদর আসন, যে বিএনপি সহ জামাত সহ বিভিন্ন যে রাজনৈতিক দলে কিন্তু আসলে সকাল থেকে একেবারে গভীর রাত তারা প্রচার চালাচ্ছেন। তারা ভোটারদের দাঁড়ে দাঁড়ে দিয়ে তারা যে তাদের কথা শুনছেন, তাদের যে নানা সমস্যার কথা শুনছেন, শুনে তাদের যে সমস্যা সমাধানে তারা কিন্তু বিভিন্ন যে প্রতিশ্রুতি সেটি আসলে তারা দিচ্ছেন এবং ভোটাররাও তারা কিন্তু আসলে তাদের কাছে তাদের যে নানান যে সমস্যা ওয়ার্ড এলাকায় যে তাদের যে নানান সমস্যাগুলো আসলে তারা
তারা শুনছেন। মূলত আসলে আমি বলে রাখি যে কুষ্টিয়ার যে চারটি সংসদীয় আসনে আসলে কিন্তু যে 25 জন জামাত এমপি সহ বিভিন্ন দলের কিন্তু 25 জন প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু যে আসলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা ভোটের মাঠে তারা ভোট পাচ্ছেন কিন্তু সকাল থেকে দেখছি। আমি ঠিক এখন ঠিক রয়েছি কুষ্টিয়ার যে সদর আসনে, সেখানে ইঞ্জিনিয়ার জাকির হোসেন বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, তিনি আসলে এই ওয়ার্ডে কিন্তু তিনি আসলে দলের যারা পাশে তারা নির্বাচনী প্রচারণার আরও খবর জানতে এবার আমরা চলে যাব চট্টগ্রামে সহকর্মী ফয়সাল করিমের কাছে। ফয়সাল, আপনি জানাবেন প্রচারণা কেমন দেখছেন, আর সেখানকার যে কর্মী সমর্থকরা আছে তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন, জানাবেন। বক্সিরবিট এলাকায় এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান এবং জামাতের একজন প্রার্থী আছে। তাদের মধ্যে মূলত যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমরা দেখছি যে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন যারা প্রার্থী আছেন এবং অলিগলি থেকে শুরু করে একেবারে হাট বাজার, মসজিদ এবং যে সকল স্থানে জমায়েত হয় সেগুলোকে কেন্দ্র করেই মূলত নির্বাচনী প্রচারণা চলছে এবং আমরা দেখছি যে পাড়ায় পাড়ায় শোনা যাচ্ছে নির্বাচনী প্রার্থীদের যে মাইকের আওয়াজ এবং বিভিন্ন সমাবেশ কিন্তু পথে পথে করছেন প্রার্থীরা। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা একেবারে সকাল থেকে মাঠে নেমেছেন। কেউ নেমেছেন সকাল 9টা থেকে, কেউ বা সকাল 10টা থেকে শুরু করবেন এবং চট্টগ্রামে বিভিন্ন আসন যেগুলো রয়েছে সেগুলোতে আসলে সবগুলোতেই আমরা দেখছি যে যেগুলো শহর কেন্দ্রিক আসন সেগুলোতে মূলত জলাবদ্ধতা, মশা, বর্জ্য এবং যানজটের যেই সমস্যা সেগুলো কিন্তু তুলে ধরছেন প্রার্থীরা। বিশেষ করে চট্টগ্রামের এই স্থানটি যেটি বক্সিরবিট বা খাতুনগঞ্জ, সেই স্থানটিতে আসলে আমরা যেটি দেখি যে দীর্ঘ সময় ধরে এটি ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং বাংলাদেশের বৃহৎ পাইকারি বাজার হলেও এখানে আসলে যানজটের একটি সমস্যা রয়েছে এবং এইখানে অবকাঠামোগত সংকট রয়েছে এবং যারা এখানে ব্যবসা করেন তারা কিন্তু দীর্ঘদিন জলাবদ্ধতার সমস্যায় পড়েন এবং প্রচুর পণ্য কিন্তু প্রতি বছর নষ্ট হয়। তো সেই সব বিষয় কিন্তু এখানে প্রার্থীরা যারা ব্যবসায়ী আছেন বা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের কাছে তুলে ধরছেন এবং এই এলাকাটিতে যে সকল সমস্যাগুলো আছে, বিশেষ করে যানজটের পাশাপাশি, জলাবদ্ধতার পাশাপাশি মশা এবং স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের আসলে বসবাস বা জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যেই সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা তারা করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি তরুণ ভোটার যারা আছে তাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা দেখছি যারা নারী প্রার্থী আছে, নারী ভোটার আছে, তাদেরকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিশেষ করে যে সকল এলাকা শিক্ষা স্বাস্থ্যে পিছিয়ে আছে সে সকল এলাকাকে শিক্ষা স্বাস্থ্যে উন্নত করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং নিত্য নতুন অভিনব উপায়ে অনুসরণ করেই তারা কিন্তু এই প্রচারণা চালাচ্ছেন। দেশের বিভিন্ন জায়গায় চলছে নির্বাচনী প্রচারণা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। শেরপুরে জামায়াত বিএনপি সংঘর্ষ নিহত জামায়াত নেতার মরদেহ ময়মনসিংহ মেডিকেলে, ময়নাতদন্তের পর হবে দাফন। এ বিষয়ে জানাতে হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, হাসপাতালে ভর্তি নেতাকর্মীদের কি অবস্থা জানাবেন? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকের শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি জামাতের সংঘর্ষে যারা আহত হয়েছিলেন এর মধ্যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 3 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে 3 জন ভর্তি রয়েছে, এর মধ্যে একজনের মাথায় আঘাত রয়েছে, গুরুতর আঘাত, এবং আর বাকি 2 জনের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাদের 3 জনের অবস্থায় এখন পর্যন্ত স্থিতিশীল আছে বলে
বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যিনি নিহত হয়েছেন শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম, মাওলানা রেজাউল করিমের মরদেহ কিন্তু এখনও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশঘর রয়েছে সেখানে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা এখানে সুরতহালের যে কাজ, সুরতহাল রিপোর্ট তৈরির যে কাজ, সেই কাজ কিন্তু করছে। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা এই হাসপাতালের লাশ ঘরে এসেছে এবং এখানে পুলিশ সুরতহাল তৈরির যে কাজ, সেই কাজগুলো করছে এবং এই সুরতহাল রিপোর্ট তৈরির পর কিন্তু এই মরদেহ নিয়ে যাওয়া হবে মর্গে এবং সেখানে ময়নাতদন্ত করা হবে এবং ময়নাতদন্তের পর মরদেহ নিয়ে যাওয়া হবে নিহতর যে গ্রামের বাড়ি শ্রীবর্দী উপজেলার নিজের গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানে জানাজার পর দাফন করা হবে বলে এখানকার ময়মনসিংহের যারা জামাতের নেতৃবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা খবর পেয়েছি যে লাশঘরে নিহতের স্বজন যারা তারা কিন্তু এসেছেন এই মরদেহ নিয়ে যাওয়ার জন্য। তারা এখানে যে সুরতহাল রিপোর্টের যে কাজ পুলিশ করছে সেটি তারা তদারকি করছেন এবং তারা অপেক্ষা করছেন ময়নাতদন্তের পর সেই মরদেহ নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা যদি একটু বলি, গতকালকে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেই প্রার্থীদের ইস্তেহার পাঠের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই ইস্তেহার পাঠ অনুষ্ঠানের আসনে বসাকে কেন্দ্র করে বিএনপি জামাতের সদস্যদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় 60 থেকে 65 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শেরপুরে জামায়াত বিএনপির সংঘর্ষ নিহত জামায়াত নেতার মরদেহ ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর হবে দাফন। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ইলিশের বাড়ি চাঁদপুর। জেলার 5টি আসনে নির্বাচনে অংশ নেওয়া 35 জন প্রার্থী ভোটারদের নিজেদের পক্ষে নিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা বিষয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর শহর থেকে যুক্ত আছেন তালহা জোবায়ের। তালহা, নির্বাচনের প্রচারণা ও প্রস্তুতি কেমন চলছে বিস্তারিত জানাবেন। 1700 বর্গ কিলোমিটার আয়তনের এই যে চাঁদপুর, সেখানে কিন্তু আসলে নির্বাচনের প্রচারণা বেশ জোরসোরই চলছে। সকাল থেকে রাত অবধি কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রার্থীরা কিন্তু ভোটারদের ধারে ধারে ঘুরছেন এবং তাদের ম্যান্ডেট পাওয়ার জন্য কিন্তু তাদেরকে নানান ধরনের প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। একটু জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদেরকে, চাঁদপুরের ভোটার রয়েছে মোট 23,31,000 মতো, যার মধ্যে কিন্তু প্রায় 12 লক্ষ পুরুষ ভোটার এবং প্রায় 11 লক্ষ রয়েছে নারী ভোটার। চাঁদপুরের যে 5টি আসন রয়েছে সেখানে কিন্তু আসলে নানান ধরনের কিন্তু যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু ভোটারদের আকৃষ্ট করার জন্য কিন্তু আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে যানজট নিরসনের পাশাপাশি চাঁদপুরের যেই মেঘনা নদী রয়েছে সেই মেঘনা নদীর ভাঙন রোধেও কিন্তু তারা পরিকল্পনার কথা জানাচ্ছেন এবং যেই তরুণ প্রজন্ম রয়েছে সেই তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। চাঁদপুরে কিন্তু আসলে রেল, নৌ এবং সড়ক পথের উপস্থিতি থাকলেও সেই অর্থে কিন্তু চাঁদপুরে গড়ে ওঠেনি কোনো ধরনের কলকারখানা কিংবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সেই বিষয়টি মাথায় রেখেও কিন্তু তারা বলছেন যে আগামীতে যদি নির্বাচিত হতে পারে তাহলে কিন্তু সেই কলকারখানা কিংবা ইপিজেড করার কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং একই সাথে চাঁদপুর একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, এই এলাকাতে কিন্তু অনেক মানুষ যারা দেশের সারা বিশ্বের নানান দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই প্রবাসীদের জন্য কিন্তু তারা কিন্তু বলছেন যে এখানে নির্বাচিত হতে পারলে প্রবাসে যাতে স্কিল ডেভেলপমেন্ট করে তারা প্রবাসে যেতে পারেন কর্মসংস্থানের জন্য, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং একই সাথে কৃষি সম্ভাবনার কথা কিন্তু তারা বলছেন। তারা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি যারা জেলে রয়েছে সেই জেলেদের জন্য কিন্তু তারা বলছেন যে নদী শহর রক্ষাবাদের পাশাপাশি নদীতে যাতে পরিকল্পিতভাবে ড্রেজিং ব্যবস্থা কিন্তু তারা করবেন এবং একই সাথে আসলে মাছের উন্নয়নের জন্য কিন্তু তারা কাজ করবেন বলে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে নেওয়ার জন্য কিন্তু কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে চাঁদপুরের নির্বাচনী যে পরিবেশ তা কিন্তু এখনো পর্যন্ত খুব আন্তরিকতার সাথে কিন্তু তারা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিন্তু আসলে প্রচারণা চালাচ্ছেন এবং একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে।
বরিশালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী। এ বিষয়ে জানাতে বরিশাল ৬ আসনের বাকেরগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, প্রচারণার নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আর প্রার্থীরা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি বরিশালের বাকেরগঞ্জ এলাকায়। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী, হাতপাখার প্রার্থী, তার গণসংযোগ রয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, যেহেতু রাস্তার উপরে প্রচণ্ড জ্যাম, সে কারণে হয়তো দেখাতে একটু জটিলতা তৈরি হয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি দেখানোর আমরা চেষ্টা করব। আমরা যেখানটা রয়েছি এটি হচ্ছে একটি বাজার এলাকা। তো হাতপাখা মার্কার যিনি প্রার্থী রয়েছেন তার নাম হচ্ছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। তিনি হাতপাখা মার্কার প্রার্থী। তিনি একই দিকে বরিশাল ৫ এবং বরিশাল ৬ দুইটি আসনেরই প্রার্থী। তো কিছুক্ষণ আগে তিনি বরিশাল ৫ আসনে গণসংযোগ করেছেন, এই মুহূর্তে তিনি বরিশাল ৬ আসনে রয়েছেন। তার গণসংযোগটি আমরা দেখাবার চেষ্টা করছি। তিনি আসার সাথে সাথে তার দলের যারা লোক রয়েছেন তারা কিন্তু এখানে হাতপাখা মার্কায় ভোট চাইছেন এবং তিনি নিজে হ্যান্ডশেক করছেন, দোয়া চাইছেন। এবং একই সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি দোয়া চাওয়ার সাথে সাথে মানুষের সাথে তিনি যেটা মানুষকে ভোট দিতে অনুপ্রাণিত করছেন এবং তিনি যেটা বলছেন সেটি হচ্ছে যে তিনি নির্বাচিত হতে পারলে কি কি করবেন সেটি তিনি বলছেন। একটি কথা বলি, তার একটি তিনি বলেছেন শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই, এ কথা বলে তিনি কিন্তু ভোট প্রার্থনা করছেন। একটা জিনিস জানিয়ে রাখি, চরমোনাইয়ের এই শায়েখে চরমোনাই হিসাবে তিনি পরিচিত। তিনি তাকে আমরা দেখছি যে বরিশাল থেকে আসার সাথে সাথে অসংখ্য মানুষ কিন্তু তার চারিদিকে তাকে ঘিরে ধরেছেন এবং তার সঙ্গে কোলাকুলি করেছেন। এবং আমরা যেটা দেখেছি যে একই সাথে কিন্তু তারা এখানে এসে তার সঙ্গে কোলাকুলি করে তারা কিন্তু যেটা দেখছি আমরা যে কোলাকুলি করে তার সঙ্গে মিলিত হচ্ছেন এবং একই সাথে এই তারা ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে। এতটুকু ছিল যে বরিশালে ৬ আসনে হাতপাখা মার্কার যে প্রচারণা তার সবশেষ খবর। বরিশালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। ঢাকা ১৯ সাভার আশুলিয়ায় চলছে বিএনপির নির্বাচনী পথসভা। এতে ধানের শীষের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এ বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, ঢাকা ১৯ আসনে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন আর এখন এই মুহূর্তে প্রচারণা কেমন চলছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রচারণা জমে উঠেছে সাভার আশুলিয়া আসলে। আমরা দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বিশেষ করে বিএনপির প্রার্থীর প্রচারণায় কিন্তু চোখে পড়ার মতো। তারা আসলে সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি এনসিপি রয়েছে, 11 দলীয় জোটের যারা প্রার্থী, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তো মোটামুটি 8টি দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এই সাভারে, 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে সাভারে। এবং সেখান থেকে আমরা শুধু বিএনপি এবং এনসিপি ছাড়া আসলে তেমন কাউকে কিন্তু প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি না। তবে এখন আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা দেখছি বিশেষ করে বিএনপির প্রার্থী এবং এনসিপির প্রার্থী যারা আছেন তারা কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা নির্বাচিত হলে কি ধরনের উন্নয়ন করবেন সে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং যানজট মুক্ত সাভার উপহার দিবেন, এমন কথাই, এমন প্রতিশ্রুতি কিন্তু তারা ভোটারদের কাছে দিচ্ছেন। এবং সাভারের উন্নয়নে কি ধরনের কাজ করবেন সেই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বিএনপির প্রার্থী সহ বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু যে হাজির হচ্ছেন। পাশাপাশি এই পর্যন্ত আসলে সাভারের যেই 8টি ইউনিয়নের এবং একটি পৌরসভায় কিন্তু ভোটার সংখ্যা 7,47,070 জন ভোটার রয়েছে। তার মধ্যে নারী ভোটারের সংখ্যা কিন্তু অর্ধেকেরও বেশি। এবং বিএনপির প্রার্থীর সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল, তিনি আসলে বলছিলেন যে এবার তারা আসলে নারী ভোটারদের যথেষ্ট সাড়া পাচ্ছেন এবং তারা নারী ভোটার সহ অন্যান্য ভোটারদের কাছে গিয়ে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে নারী ভোটারদেরকে তারা কর্মসংস্থান
এবং ক্ষুদ্র ঋণ দেওয়ার এবং সহ বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। তারা প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু তারা এই নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং সবই আসলে সাভার আশুলিয়ার যে নির্বাচনী পরিবেশ সেটি অত্যন্ত স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচনী প্রচারণা চললেও আসলে তেমন উত্তাপ কিন্তু আসলে পরিলক্ষিত হয়নি। ভোটারদের সাথে আমার কথা হয়েছে, দীর্ঘ 17 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য আসলে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে হিন্দু ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা 5 আসনের ডুমুরিয়া বাজারের এই জনসংযোগে এমন মন্তব্য করেন তিনি। পা ভেঙে দেবে, হিন্দুদেরকে হুমকি দিচ্ছে, মহিলাদের বৈঠকে বাধা দিয়েছে। ইভেন আমি কালকে কোথায় মঠবাড়িয়া না কোথায় গেলাম কালকে কুলবাড়িয়াতে আমার মিটিং ছিল। সেই মিটিংয়ে চেয়ার টেয়ার নিয়ে লোকেরা বসে গেছে, বিএনপির লোকেরা উপস্থিত হয়ে সেই মিটিং তারা ভেঙে দিয়েছে। গাজীপুরের 5টি আসনে নারীদের ভোট এবার পাল্টে দিতে পারে প্রার্থীদের জয় পরাজয়ের হিসাব। জেলার মোট ভোটারের অর্ধেকের বেশি নারী, যা গাজীপুরের রাজনৈতিক সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে ইফতেখার রায়হানের প্রতিবেদন। রাজধানী ঢাকার উপকণ্ঠে শিল্প সমৃদ্ধ জেলা গাজীপুর, আর এই জনপদের ভোটের সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা এবার নারীদের হাতেই। এই জনপদের প্রতিটি সকাল শুরু হয় নারীর শ্রমে, ঘামে আর নীরব লড়াইয়ে। তবে নারীদের যাপিত জীবন আজও রয়ে গেছে অগোছালো। তাদের অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি দিলেও ভোট শেষে কালে ভদ্রেও দেখা মেলে না নেতাদের। বুড়োর সময় কোচ আসি খালা আম্মা যায়েন আমনি করে দিহি আমরা সামনাতে কারা চাইবো এলে কয়ে নিয়ে ভোটটা দিয়ে হালা খবর কয় না। ভোট হয়ে গেলে যদি এটা কোনো তাল বেতালের জন্য গেলে কয়টা দেওয়া আগে 10,000। 90-এর দশকে গার্মেন্টস শিল্প বদলে দিয়েছে বাংলাদেশের অর্থনীতি। দশকের পর দশক পেরিয়ে গেলেও বঞ্চনা কাটেনি নারী শ্রমিকদের। সবচেয়ে আগে দরকার যে আমরা নিরাপদে আসা যাওয়া করে কর্মস্থলে আসতে পারি, মন যেতে পারি। আমরা চাই এমন একটা সরকার দেশে আসুক, এমন একজন প্রতিনিধি আসুক যারা আমাদের দিকে খেয়াল রাখে। বিগত নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন হয়নি সিকিবাগও। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝের এই বিশাল ফারাক কমে আসবে, এমন প্রত্যাশায় বুক বাঁধছেন নারীরা। যদি আমরা সবাই মনে করি যে সবাই সচেতন, তাহলে ভোটের ফলাফল নিঃসন্দেহে পাল্টে যাবে। আর যদি মনে করি যে না 3 ভাগের 1 ভাগ সচেতন, বাকি 2 ভাগই সচেতন না, সেক্ষেত্রে কিন্তু পাল্টাবে না, কিছুই পাল্টাবে না। নির্বাচনে গাজীপুরের 5টি আসনে নারী ভোটার অর্ধেকেরও বেশি। সংখ্যায় এগিয়ে থাকলেও প্রশ্ন থেকেই যায়, এই বিপুল নারী ভোট কি সত্যিই বদলে দেবে নির্বাচনের সমীকরণ? ইফতেখার রায়হান, এখন গাজীপুর। কুমিল্লায় জেলা কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে 2 সরকারি দপ্তরের মাঝে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। নগরবাসীর অভিযোগ, সড়কের পাশে দেয়াল নির্মাণ হলে চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হবে। আর সিটি কর্পোরেশন বলছে সংকট এড়াতে পুরো বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। মাসুদ আলমের প্রতিবেদনে বিস্তারিত। কুমিল্লার ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই সড়ক ঘেঁষে জেলা কারাগারের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সামনে এসেছে কারা কর্তৃপক্ষ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে বিরোধ। নির্মাণ চলাকালে সাম্প্রতিক 2 দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলমের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও সড়ক বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত কাজ স্থগিত রাখার কথা থাকলেও তা মানেননি কারা কর্তৃপক্ষ। এতে বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। অপরিকল্পিত নগরায়নের শহরের অধিকাংশ সড়কই সংকীর্ণ, নিত্য যানজট তো আছেই। এমন পরিস্থিতিতে সড়ক ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণকে অযৌক্তিক বলছেন স্থানীয়রা। যেহেতু বিভাগ হবে, আমি মনে করি যে এই জায়গাটা যেভাবে আছে ভবিষ্যতে অবশ্যই আমাদের রাস্তা প্রশস্ত করতে হবে। যদি না করে তাহলে আমরা যানজটের ভোগান্তি আমাদের কুমিল্লাবাসী
পেতেই হবে। কোন অবস্থায় যদি জেলখানা কর্তৃপক্ষ যদি তাদের রাস্তাটা প্রসারিত দেওয়াল প্রসারিত করে আমাদের রাস্তাটা সংকুচিত করে ফেলে, তাতে আমাদের জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। সহজের তথ্য মতে আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত এই সড়কের বড় অংশ নগরীর ভেতর দিয়ে গেছে। সড়কের দুপাশে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাও। যথাযথ সংরক্ষণ না হলে দখলদারিত্বে সড়কটি ভয়াবহ যানজটের এলাকায় পরিণত হবে বলে আশঙ্কা নগরবাসীর। কারা কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে নিজেদের মালিকানাধীন জায়গায় দেয়াল নির্মাণ করা হচ্ছে, আর সিটি কর্পোরেশনের দাবি তাদের না জানিয়ে এমন নির্মাণ নগর পরিকল্পনার পরিপন্থী। নিরাপত্তা দেয়াল করবেন এতে কোনো সন্দেহ নেই এবং সেটি আবশ্যকতা রয়েছে, কিন্তু সেটা অবশ্যই অন্য প্রতিষ্ঠান এবং অন্য সংস্থার যে সেবার কোনো সুবিধাকে ঘাটতি করে নয়। উন্নয়ন কাজ শুরুর আগে জনস্বার্থ, নগর পরিকল্পনা ও মানুষের চলাচলের বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব পায়, উন্নয়ন যেন ভোগান্তির কারণ না হয় সেই প্রত্যাশা নগরবাসীর। মাসুদ আলম, এখন, কুমিল্লা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।